আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বার্নৌলির উপপাদ্য নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ বার্নৌলির উপপাদ্য তোমরা জানো যে প্রবাহী গতিবিদ্যা ফ্লুইড ডায়নামিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বার্নৌলির উপপাদ্য পরীক্ষায় প্রমাণ হিসেবে এসে থাকে। আমরা বার্নৌলির উপপাদ্য ব্যাখ্যা করার জন্য শুরুতেই দেখতে পাচ্ছ যে একটা ছবি এঁকে রাখবা, তুমি এখানে একটা ছবি আঁকবা এবং এই ছবিটাতে তুমি একটা পাইপ দেখাবা। এখানে একটা পাইপ আছে, দেখো এই পাইপটা, এই যে মাটি, ধরো একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে এখানে y1 হাইটে আছে, আর এই পাশের পাইপের এই অংশটা আছে y2 হাইটে আছে। এবং আমরা আগে চিত্র না, আগে বার্নৌলির উপপাদ্য নিয়ে একটু বলি। কোনো আদর্শ তরলের বা ইংলিশে আমরা বলি আইডিয়াল ফ্লুইড, কোনো আদর্শ তরলের স্থির প্রবাহে বা স্ট্রিমলাইন ফ্লো একটি প্রবাহ রেখা বরাবর এই পুরো এক্সপ্রেশনটা কিন্তু ধ্রুবক থাকবে, যেখানে এই পি হচ্ছে আসলে তরলের চাপ, রো হচ্ছে তরলের ঘনত্ব, বি হচ্ছে তরলের বেগ, এই যেখানে তরলের বেগ কত সেটা, আর এই রো তো আমি একটু আগেই বললাম তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা, এখানে উচ্চতা। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে উচ্চতা বলতে বোঝাচ্ছে আসলে এই y1 এবং y2 এই দুইটার মাঝখানে ডিফারেন্সটা। এখন বার্নৌলির উপপাদ্য প্রমাণের কিছু শর্ত আছে, কিছু অ্যাজাম্পশন আছে, কিছু স্বীকার্য আছে। সেগুলো হচ্ছে, আমরা প্রথমেই ধরে নিব যে আমাদের তরলটা হচ্ছে অসংকোচনীয়, মানে এই যে তরলটা যেটা ফ্লো করবে সেটা হচ্ছে ইনকম্প্রেসিবল বা অসংকোচনীয়। তারপরে তরলটা হচ্ছে নন ভিসকাস, তার মানে তরলটার মধ্যে সান্দ্রতা কাজ করবে না, এটা আমরা ধরে নিব। তারপর আমরা ধরে নিব যে এই প্রবাহটা হচ্ছে স্টেডি ফ্লো, মানে স্থির প্রবাহ, এখানে গতিশীল না এটা। আরেকটা ধরে নিব প্রবাহ রেখা বরাবর বিবেচনা করা হচ্ছে। প্রবাহ রেখা হচ্ছে এটা হচ্ছে তোমার যেই তরলের যে গতি, এই গতিটা প্রবাহ রেখা বরাবর বিবেচনা করা হচ্ছে। যাই হোক, এখন আমরা এই শর্তগুলো লিখে নেওয়া কি পরীক্ষা ইম্পর্টেন্ট কিনা এটা লিখে নিতে পারো তুমি, অবশ্যই লেখা ইম্পর্টেন্ট, তুমি এটা লিখবা, এগুলোর পরিচয় লিখবা, বার্নৌলির উপপাদ্য বিবৃতি করবা এই যে এইভাবে, তারপর পরিচয় লিখবা। এবার চলো আমরা মূল প্রমাণে চলে যাই। তো এই জায়গায় দুইটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে এই প্রথম বিন্দু, আর একটা হচ্ছে এখানে একটা দ্বিতীয় বিন্দু আছে। তো প্রথম বিন্দুতে আমি চাপ P1 ধরে নিছি, এখানে প্রথম বিন্দুতে আমাদের চাপ হচ্ছে P1 কাজ করতেছে, বেগ হচ্ছে তরলের বেগ, প্রথম বিন্দুর এই জায়গাতে বেগ হচ্ছে V1, আর উচ্চতা হচ্ছে গ্রাউন্ড থেকে y1 দূরত্বে। আমি এখানে y1 না ধরে h1 ধরছি, একই কথা, y1 ধরতে পারি, আমরা h1 ধরতে পারি, এটা আসলে আমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমি এখানে y1 ধরলে এটা y1, h1 ধরলে এটা h1 ধরতে পারতাম, কোনো সমস্যা নেই। তারপর দেখো 2 নাম্বার বিন্দুতে চাপ আমি ধরে নিছি P2, বেগ ধরে নিছি হচ্ছে V2, উচ্চতা ধরে নিছি y2 উচ্চতায় আছে, আর এখানে বল হচ্ছে আমার P2 A2। কেন? কারণ বলের সূত্র কি আমরা জানি যে চাপ মানে হচ্ছে বল বাই লম্বভাবে যে বল সেটা বাই এরিয়া। সুতরাং বল হবে তোমার চাপ ইনটু এরিয়া, তাহলে F হবে P ইনটু A, ঠিক আছে। তো এখানে প্রথম বিন্দুতে বলের মান বের করতে হলে P1 এর সাথে A1 কে গুণ করবা, আর 2 নাম্বার বিন্দুতে বলের মান বের করতে হইলে P2 এর সাথে A2 কে গুণ করবা, এই সূত্র মতে। এখন আমরা এখান থেকে কৃতকাজ বের করব, কৃতকাজ, ঠিক আছে। তো চলো কৃতকাজ বের করি। কৃতকাজের যে ফর্মুলা সেটা তো আমরা জানি সবাই। কৃতকাজ W ইকুয়াল টু কি? দেখো এখানে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে এইদিকে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে W1 কাজ হচ্ছে, আর ওইখানে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে W2 কাজ হচ্ছে। এই দুইটা কাজ ঋণাত্মক, কারণ প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই তরলকে এইদিকে নিয়ে যায়, পরবর্তী কাজটা ঋণাত্মক। কেন? কারণ এখানে প্রেসারটা কাজ করতেছে এইদিকে, কিন্তু এই দিকের প্রেসারটা কাজ করতেছে উল্টা দিকে। আসলে এইদিকে হচ্ছে বাধা দেয় তরলের এই লেয়ারটায়, এই যে লেয়ারটা, এই লেয়ারটা যেটুকু আমি ক্রস সেকশন আছি, এই ক্রস সেকশনটা এখানে গেছে। সো এই যে পরের যে লেয়ারটা, এই লেয়ারটা আগের লেয়ারটাকে বাধা দেয়, ঠিক আছে, বাধা দেয়, উল্টা দিকে কাজ করে। সো কাজের যে ফর্মুলা আমরা জানি, কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ। আমরা জানি কাজ মানে বল ইনটু সরণ। বল এখানে কত? এখানে প্রথম ক্ষেত্রে বল হচ্ছে P1A1, আর সরণ কত? এখানে সরণ হচ্ছে এই যে ডেল L1। ওকে, আচ্ছা 2 নাম্বার ক্ষেত্রে কাজ কত? 2 নাম্বার ক্ষেত্রে এটা হচ্ছে W1, 2 নাম্বার ক্ষেত্রে কাজ হবে মাইনাস হবে, বিপরীত দিকে প্রেসার কাজ করতেছে P2A2, আর এখানে সরণ হয়েছে কত?
ডেল এল টু, সরণ এখানে হচ্ছে ডেল এল টু। তুমি এখানে একটা বসায় দাও, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এই এ ওয়ান, এটা হচ্ছে তোমার এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া এ ওয়ান, এই যে এইটুকু ক্রস সেকশনাল এরিয়া, তার সাথে এল ডেল এল ওয়ান যদি গুণ করো, তাহলে এরিয়ার সাথে এই দূরত্ব গুণ করলে তুমি পাবা, বা সরণ গুণ করলে তুমি পাবা মূলত ভলিউম। তাহলে এটা হবে ভলিউম ডেল ভি ওয়ান, তাহলে এটা হবে পি ওয়ান ইন্টু ডেল ভি ওয়ান, আর এটা হয়ে যাবে মাইনাস পি টু ইন্টু এইটুকু হয়ে যাবে ডেল ভি টু। এই ভি কিন্তু বেগ না, এটা কিন্তু আয়তন, ঠিক আছে। তো এখানে লেখো তুমি পি ওয়ান ইন্টু ডেল ভি ওয়ান মাইনাস পি টু ইন্টু ডেল ভি টু। আসলে বার্নৌলি থিওরেম বেশ কয়েকভাবে প্রমাণ করা যায়, আমরা যেইভাবে প্রমাণ করতেছি এনার্জি কনসিডারেশন থেকে, এটা সবচেয়ে সহজ প্রমাণের মধ্যে একটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রথম পার্ট শেষ। এরপরে আমরা দ্বিতীয় ধাপে বিভব শক্তি এবং গতিশক্তি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো একটা কথা এখানে একটু আমি বলে নিই, নাহলে পরবর্তীতে তুমি বুঝতে ভুল করবা। সেটা হচ্ছে এই ডেল ভি ওয়ান আর ডেল ভি টু আসলে এই দুটো হচ্ছে সমান, ঠিক আছে। এই দুটো হচ্ছে সমান। তাহলে আমরা চাইলে দুটাকে কমন নিতে পারি। কিভাবে সমান সেটা একটু যদি আমি ব্যাখ্যা করি তাহলে মনে হয় ভালো হয়। তুমি ব্যাখ্যা না করে লিখে দিতে পারো, যেহেতু এই দুটো সমান। আমি একটু ব্যাখ্যা করি। দেখো ডব্লিউ ওয়ান ইকুয়াল টু কি ছিল, একটু আগে আমি লিখছিলাম ডব্লিউ, আমরা জানি যে কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ। তো বল মানে কি, এখানে বল মানে হচ্ছে এই যে পি ওয়ান এ ওয়ান, এটা হচ্ছে বল, আর সরণ কত, এই যে ডেল এল ওয়ান, এটা হচ্ছে সরণ, তাই না। আচ্ছা, সিমিলারলি আমরা মাইনাস দিব, দিয়ে এই যে ডব্লিউ টু কি হবে, ডব্লিউ টু হচ্ছে বল ইন্টু সরণ, এই যে এটা এখানে বল হচ্ছে এটা, আর সরণ হচ্ছে এখানে ডেল এল টু, ঠিক আছে এটা। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই যাতে তুমি বুঝতে পারো, আমি হাত দিয়ে মুছি। ওকে, এখন দেখো এখানে পি ওয়ান এ ওয়ান, আর এখানে দেখো আমরা জানি যে সরণ মানে কি, আমরা জানি সরণ মানে লেখা যায় বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়, তাই না। তাহলে এখানে বেগ কত, এই জায়গায় বেগ কত, এই জায়গায় বেগ হচ্ছে ভি ওয়ান, আর সময় কতটুকু লাগছে, এখান থেকে এ পর্যন্ত আসতে সময় লাগছে হচ্ছে ডেল টি। এবং আমরা শুরুতে ধরে নিব যে এখান থেকে এ পর্যন্ত আসতেও লাগে সময় কি, ডেল টি, ঠিক আছে। তাহলে এটা হবে পি টু এ টু, আর এখানে বেগ কত, ভি টু বেগ, সময় লাগছে সেম ডেল টি। তাহলে এখন কথা হচ্ছে, মূলত কথা হচ্ছে কি, এইটুকুর যে ভলিউম আর এইটুকুর ভলিউম আসলে সেম, ঠিক আছে। এটাই আসলে আমি বোঝাতে চাচ্ছি যে এইটুকুর যে ভলিউম আয়তন, এখানকার যে আয়তন, এইটুকুর যে আয়তন, সেই আয়তন আসলে সেম। তা দেখো ইকুয়েশন অফ কন্টিনিউটিতে তোমরা পড়ছো যে এইটুকু এ ওয়ান ভি ওয়ান ডেল টি আর এ টু ভি টু ডেল টি, এটা আসলে কি, এটা হচ্ছে ভলিউম ফ্লো রেট, এটাকে বলে ভলিউম ফ্লো রেট। বাংলায় কি বলবা, মানে আমি এটা বাংলা অ্যাকচুয়ালি জানি না প্রপারলি কি। সো ভলিউম ফ্লো রেটকে এভাবে করতে পারো আয়তন প্রবাহ হার, আয়তন প্রবাহ হার এভাবে বলতে পারো। তো যাই হোক, তোমরা এখন খেয়াল করো এখানে পি ওয়ান আর এই পুরো জিনিসটা, এটাই তো আমি ভি ওয়ান ডেল ভি ওয়ান ধরছিলাম, তাই না। আর এটা পি টু, এই পুরাটাকেই তো আমি ডেল ভি টু ধরছিলাম। তো আমরা তো জানি ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে যে এ ওয়ান ভি ওয়ান ডেল টি, যে কথা আমরা জানি যে এ টু ভি টু ডেল টি একই কথা, আমরা তো জানি, কারণ আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে জানি যে এই দুইটা সেম, আর ডেল টি তো দুই পাশে সেম অলরেডি, তো ডেল টি কাটা। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি মতে আমরা জানি এ ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ টু ভি টু। ভুল বুঝো না, এখানে ভি ওয়ান ভি টু কিন্তু বেগ, আর এই ডেল ভি এটা কিন্তু আয়তন, ঠিক আছে। সো লজিক কি, লজিক হচ্ছে আচ্ছা, তার মানে এটা যেহেতু সমান, ইকুয়েশন অফ কন্টিনিউটি মতে এটা সমান, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এই এটা মানেই তো ডেল ভি, এটা মানে ডেল ভি, তার মানে এই দুটাও সমান। তাহলে আমরা দুইটাকে ডেল ভি, শুধুমাত্র ডেল ভি বলে দিই, ওয়ান আর টু না ধরি। এই জন্য আমি শুরুতে বলছিলাম যে আসলে দুইটা সমান হবে। তো যাই হোক, আমি আশা করি বুঝাইতে পারছি। এই পার্টটা তোমার পরীক্ষার হলে লেখা লাগবে না, তুমি যদি চাও এটা স্কিপ করতে পারো। কিন্তু যদি তুমি বলো না আমি লিখতে চাই, যদি লিখতে চাও তাহলে আমি তোমাকে লিখে দিচ্ছি, তাহলে আমার মনে হয় তোমার জন্য ভালো হবে পরীক্ষার মধ্যে এটা লিখে দিলে, নাকি লিখে দিলে ভালো, তোমার জন্যই ভালো। আমি ওই লাইনগুলো আবার লিখে দিচ্ছি তোমার জন্য। ভি ওয়ান ডেল টি, আর এটা হচ্ছে পি টু এ টু ভি টু ডেল টি। মূল কথা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত যাইতে ডেল টি সময় লাগে, এখান থেকে এ পর্যন্ত যাইতে ডেল টি পরিমাণ সময় লাগে, ঠিক আছে, সেম সময় লাগে। তো এখানে আমরা এখন পি ওয়ান
এখানে একটু লিখে দিই একটু পাশে, ডেল L1 মানে হচ্ছে V1 ইন্টু ডেল টি, আর ডেল L2 মানে হচ্ছে V2 ইন্টু ডেল টি। আচ্ছা, এই V1 V2 এটাকে একটু এরকম করে দিলাম যাতে তুমি বুঝো যেটা বেগ বুঝেছি আমি। ওকে, সো দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে জানো যে A1 V1 ইকুয়াল টু, যেহেতু A1 V1 ইকুয়াল টু A2 V2, এটা যেহেতু তুমি অলরেডি জানো, এটা অলরেডি আমাদের জানা আছে, এই দুটো যদি সমান হয়, সো ন্যাচারালি এই পুরো জিনিসটা যেহেতু ডেল V1 আর এই পুরো জিনিসটা যেহেতু ডেল V2, সো দুইটাকে আমি ডেল V ধরতে পারি, দুইটাকে আমি ডেল V ধরতে পারি। আমি আসলে অনেক ব্যাখ্যা করতেছি দেখে তোমার কাছে বিরক্ত লাগতে পারে যে এত বোঝাচ্ছে কেন, এত ব্যাখ্যা করতেছে কেন, অনেকেই আবার উপকৃত হবে এই জন্য। সুতরাং এখান থেকে বলতে পারো যে A1 V1 ডেল টি ইকুয়াল টু A2 V2 ডেল টি ইকুয়াল টু আসলে ডেল ভি। এই ভি মানে আয়তন আর এই ভি মানে হচ্ছে বেগ। সো আমি দুই পাশে আসলে ডেল টি দিয়ে গুণ করছি, আর কিছু না। তাহলে এখান থেকে তুমি এখন ডেল টি কমন নাও, ডেল ভি কমন নাও, এই যেভাবে। সো এখানে আমরা একটা ইকুয়েশন পাইলাম, এটা হচ্ছে আমাদের কৃত কাজ, ডব্লিউ সমান আমরা এটা পেলাম। তো এই ডব্লিউ সমান যেটা পেলাম, এখন আমাদের নেক্সট যে অংশ, সেখানে আমরা বিভব শক্তি এবং গতিশক্তি হিসাব করব। তো এখন আমরা যেটা করব, আমরা যেটা বললাম যে গতিশক্তি প্রথমে ধরো, দেখো মোট শক্তির পরিবর্তন বের করতে চাই আমরা, তাই না? আমরা জানি যে কৃতকাজ ইকুয়াল টু কি, মোট শক্তির পরিবর্তন। তো এখানে মোট শক্তির পরিবর্তন, এখানে দুই টাইপের শক্তি আছে। একটা হচ্ছে এই জায়গা থেকে যখন পানির ফ্লোটা এই পর্যন্ত যাবে, আচ্ছা পানি বলতেছি কারণ যে কোনো রকম প্রবাহী হতে পারে, এই জায়গা থেকে যখন এই জায়গায় পর্যন্ত যাবে, তার কিন্তু বিভব শক্তিতে একটা চেঞ্জ আসছে, তার গতিশক্তিতে একটা চেঞ্জ আসছে, কারণ এখানে বেগ হচ্ছে V1, এখানে বেগ V2, তার গতিশক্তিতে একটা চেঞ্জ আছে। তাহলে মোট শক্তির পরিবর্তন হচ্ছে তোমার বিভব শক্তির পরিবর্তন আর গতিশক্তির পরিবর্তন, এই দুইটা পরিবর্তনই এখানে ম্যাটার করে, দুইটা পরিবর্তনই এখানে ম্যাটার করে। ঠিক আছে, একটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন হবে, আর একটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। বিভব শক্তির কি পরিবর্তন হবে আর গতিশক্তির কি পরিবর্তন হবে? দেখো বিভব শক্তির আমরা সূত্র জানি যে mg h2 h1 না লিখে y2 y1 লিখি, y2 y1। কেন? কারণ দেখো এখানে হাইট হচ্ছে y2, পরে হাইট y2, আগে হাইট y1, তাহলে পরেরটা থেকে আগেরটা বাদ দিবা, প্লাস গতিশক্তির সূত্র কি, হাফ এম ভি স্কয়ার, তাই না? তো হাফ এম গতিশক্তির পরিবর্তনের সূত্র কি, পরের বেগ হচ্ছে v2, আগের বেগ হচ্ছে v1, তাহলে v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। এখন দেখো আমরা আবার জানি যে, আমরা ছোটবেলা থেকে জানি এটা, যে ভর m ইকুয়াল টু কি জানি, m ইকুয়াল টু জানি যে রো ইন্টু ডেল ভি, কারণ তুমি জানো নিশ্চয়ই যে রো ইকুয়াল টু m বাই ডেল ভি, তাই না? এই ভি মানে আয়তনের পরিবর্তন। তো সেখান থেকে আমরা m ইকুয়াল টু রো ইন্টু ডেল ভি লিখতে পারি। তাহলে চলো m যেখানে দেখবা সেখানে রো ইন্টু ডেল ভি দিয়ে দাও, ওকে, রো ইন্টু ডেল ভি দিয়ে দাও। এই যে এখানে একটা m আছে, রো ইন্টু ডেল ভি দিয়ে দাও। এগুলো রে এরকম করে দিই, নাহলে আমার বেগ বুঝবা না তুমি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এই জিনিসটা হচ্ছে আমাদের শক্তির পরিবর্তন। আর এই যে এই শক্তির পরিবর্তন, এটাকে আমরা ধরো যে এটাকে ডেল ই দিয়ে লিখি, মোট শক্তির পরিবর্তন ডেল ই। তাহলে আমরা জানি যে একটা কাজ শক্তি উপপাদ্যটা আমরা জানি যে কৃতকাজ ইকুয়াল টু হচ্ছে মোট শক্তির পরিবর্তন, কৃতকাজ ইকুয়াল টু হচ্ছে মোট শক্তির পরিবর্তন। সো সেই সূত্রটা আমরা এখন ইউজ করব একটা ভিন্ন কালি নিয়ে। সো আমরা একটু মুছে ফেলি, এখানে আমাদের যেহেতু জায়গা লাগবে। দেখো কৃতকাজ হচ্ছে মোট শক্তির পরিবর্তন, এটা তুমিও জানো আমিও জানি, তাই না? তাহলে কৃতকাজ হচ্ছে এই যে ডব্লিউ, সেটা হচ্ছে মোট শক্তির পরিবর্তন, সেটা হচ্ছে ডেল ই। ডব্লিউ ইকুয়াল টু কি, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এই যে P1 মাইনাস P2 ইন্টু ডেল ভি, আর এখানে আছে কি মোট শক্তির পরিবর্তন, দেখো রো ইন্টু রো জি y1 মাইনাস y2 মাইনাস y1 লেখো, আর একটা কি আছে ডেল ভি আছে, এটাকে পরে লেখো, প্লাস এখানে আছে কি হাফ রো, এখানে জায়গা হবে না আমি নিচে লিখি, হাফ রো v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, আর একটা আছে ডেল ভি আছে। ওকে, এবার সবাইকে তুমি ডেল ভি দিয়ে ভাগ করো, সব পাশে দেখো ডেল ভি দিয়ে ভাগ করলে এটা হবে P1 মাইনাস P2, আর এদিকে হবে রো জি y2 মাইনাস y1, এখানে হবে হাফ ইন্টু রো ইন্টু v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার।
তো আমি তো অনেক কাহিনী করে আসলে বোঝাচ্ছি, কারণ আমি আসলে ডিটেলসে চেষ্টা করতেছি তোমাদের বোঝাইতে। তুমি করলে এটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, হবে না? খুবই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে দেখো এখন এই যে আমি একটা ফর্মুলা পাইলাম, এবার এটাকে আমি একটু এক্সটেন্ড করব। এটাই আসলে বার্নৌলি থিওরেম। রো জি ওয়াই টু কে গুণ করো, আবার দেখো রো জি ওয়াই ওয়ান কে গুণ করো, আবার এখানে হাফ রো ভি টু স্কোয়ার মাইনাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার, এই এবার গুণ করে দাও। এবার এই পি ওয়ান কে দিকে রাখো, পি ওয়ান কে রাখো, প্লাস এটাকে এ পাশে নিয়ে আসো, রো জি ওয়াই ওয়ান, এই যে মাইনাসটাকে এদিকে নিয়ে আসো, হাফ রো ভি ওয়ান স্কোয়ার। আচ্ছা, এই পি টু কে ওই পাশে নিয়ে যাও, তাহলে এটা হবে পি টু, এই যে প্লাস রো জি ওয়াই টু প্লাস এই যে এটা হাফ রো ভি টু স্কোয়ার। এই হচ্ছে আমাদের বার্নৌলি ইকুয়েশন। এটা আসলে প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে? এটাই তোমার বার্নৌলি ইকুয়েশন। এখন কথা হচ্ছে, আমরা তো এখানে দুইটা বিন্দুর জন্য বলছি, পি ওয়ান একটা বিন্দু হচ্ছে 1 নম্বর বিন্দু, আর একটা হচ্ছে 2 নম্বর বিন্দু। তো যদি তিনটা বিন্দু হয়, তিনটা বিন্দু হলে তুমি লিখতে পারতা পি টু ইকুয়াল টু, এটা ইকুয়াল টু লিখতে পারতা পি থ্রি প্লাস রো জি ওয়াই থ্রি প্লাস হাফ রো ভি থ্রি স্কোয়ার। চারটা বিন্দু হইলে পি ফোর প্লাস রো জি ওয়াই ফোর প্লাস হাফ রো ভি ফোর স্কোয়ার। তাহলে এতগুলা বিন্দুর জন্য না লিখে ইন জেনারেল তুমি বলতে পারো পি প্লাস রো জি ওয়াই প্লাস হাফ রো ভি স্কোয়ার। এই যেখান থেকে ওয়ান গুলা সব বাদ দিয়ে দাও, এটা ইকুয়াল টু তুমি ধ্রুবক বলতে পারো। এই পুরা জিনিসটা ধ্রুবক, কারণ তুমি এখানে 1 বসাবা নাকি 2 বসাবা নাকি 3 বসাবা সেটা ম্যাটার করে না। আলটিমেটলি এই পুরা জিনিসটা যোগফল সবসময় ফিক্সড। এটাকে আমরা ওই তোমার শক্তির নিত্যতা সূত্র বলতে পারি, এটাকে চাইলে শক্তির নিত্যতা সূত্র বলা যাবে। তো এটাই হচ্ছে আমাদের মূলত বার্নৌলির থিওরেম। আশা করি আজকে বার্নৌলি থিওরেমের যে প্রমাণটা আমি করাইলাম সেটা তুমি বুঝতে পেরেছো। পরীক্ষায় এইভাবে লিখলে তুমি ইনশাআল্লাহ ফুল মার্ক পাবে। আসসালামু আলাইকুম।